নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আচ্ছা, তোমরা কি জানো ভারতে মোট কতটি শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স সরাসরিভাবে বা সরকারিভাবে রয়েছে? বলতে পারবে? দুটো, তিনটে, চারটি, পাঁচটি, কতগুলি বলো? কমেন্টে জানিও, আমি এটার উত্তর বলবো না। ওকে, আজকে আমরা এসএসসি, ডব্লিউবিসিএস, রেলওয়েজ, পিএসসি যে কোনো এই কম্পিটিটিভ পরীক্ষার বারবার আসে এমন কিছু প্রশ্ন নিয়ে, প্রশ্ন আসতে পারে এমন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য থেকে আলোচনা করব। একেবারে স্লাইডের ডান দিকে দেখো তো, 4জন নৃত্যশিল্পী রয়েছে এবং 4টি ছবি 4টি নৃত্যকে সাজেস্ট করছে: ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, কুচিপুচি। ওকে, তো আমরা এই ভারতীয় শাস্ত্রীয় এই ক্লাসিক্যাল ডান্স নিয়ে আলোচনা করব। এই স্লাইডটা যদি ভালো করে লক্ষ্য রাখো তাহলে কিন্তু পুরো আলোচনাটি ক্লিয়ার হয়ে যাবে। আগে এটা বোঝো, তাহলে বাকি সব কিন্তু সহজ হবে। মাঝখানে দেখো একটা মন্দিরের মতো স্তম্ভ এবং তাতে দেখো নৃত্যরত মূর্তি সব খোদাই করা। প্রাচীন ভারতে নাচ ছিল ঈশ্বরের উপাসনা, এটা কিন্তু বিনোদন নয় যেমনটা আজকে হয়েছে। আর বাম দিকে দেখো রয়েছে নাট্যশাস্ত্র। ভারতের শাস্ত্রীয় নৃত্যের মূল বইটির নাম হচ্ছে এটি, নাট্যশাস্ত্র। রচয়িতা ভরতমুনি, নামটা মনে রেখো কিন্তু। কখন লেখা? 200 BCE থেকে 200 CE। এই BCE কথার অর্থ হচ্ছে বিফোর দ্য কমন ইরা, অর্থাৎ অনেকে বলে বিফোর দ্য বার্থ অফ খ্রাইস্ট। আবার CE মানে হচ্ছে কমন ইরা, যেটাকে আমরা অনেকে বলি আফটার দ্য ডেথ অফ খ্রাইস্ট। সো মানে প্রায় 2500 বছর আগে। কত বড়! এই বইটাতে 37টি অধ্যায়, 6000 শ্লোক। এটি শুধু নাচের বই নয়, নাটক, সঙ্গীত, অভিনয় সব বিষয়ের একটা মহাগ্রন্থ। আর ডান দিকে দেখো সঙ্গীত নাটক একাডেমি, অর্থাৎ SMA, প্রতিষ্ঠা 1952 সালে। এই সংস্থাটি ভারত সরকারের অধীনে আনুষ্ঠানিকভাবে 8টি নৃত্যকে শাস্ত্রীয় মর্যাদা দিয়েছে। কি উত্তর পেলে? ভারতের মোট শাস্ত্রীয় নৃত্য সরকারিভাবে কটি? 8টি। সো এবারে চলে আসবো, এই মানচিত্রটা দেখো, এখানেই পরীক্ষার অর্ধেক প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই নৃত্যগুলি এসেছে। উত্তরে উত্তরপ্রদেশ থেকে পাচ্ছ কত্থক, উত্তর পূর্বে মণিপুরি, আসাম থেকে পাচ্ছ মণিপুরি সত্রিয়া, পূর্ব পাচ্ছ ওড়িশি, আর দক্ষিণে তামিলনাড়ুতে পাচ্ছ ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশে পাচ্ছ কুচুপুচি বা কুচুপুরি, কেরালাতে পাচ্ছ কথাকলি এবং মোহিনী অট্টম। তাহলে কেরালা হচ্ছে একমাত্র রাজ্য যেখান থেকে 2টি শাস্ত্রীয় নৃত্যের উদ্ভব হয়েছে। কি কি? কথাকলি ও মোহিনী অট্টম। তো মনে রাখার একদম সহজ উপায় করে দিলাম। এবারে চলে আসবো এক একটি করে। এবার প্রথমেই ভারতের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য আসবো ভরতনাট্যম। ছবিতে ভালো করে দেখো, শিল্পী মন্দিরের সামনে দাঁড়িয়ে, হাফ শাড়ি, মাথায় ফুলের মুকুট, পায়ে ঘুঙুর। হ্যাঁ, এই পোশাকই ভারতনাট্যমের বিশেষত্ব। মূল যদি আমরা গ্রন্থ দেখি, অভিনয় দর্পণ, ওকে, নন্দিকেশ্বর রচিত, যেখানে হাতের ভঙ্গি ও মুখের ভাব বিস্তারিত বর্ণিত। সঙ্গীত কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক। পোশাক পাজামা শৈলী বা হাফ শাড়ি। বিখ্যাত শিল্পী যদি আমাদের মাথায় আসে তাহলে হচ্ছে রুক্মিণী দেবী অরুন্দল এবং টি বালা সরস্বতী। যদি আমরা পরীক্ষার দিক থেকে মাথায় রাখি, 1936 সালে রুক্মিণী দেবী অরুন্দল চেন্নাইতে কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেন। এটি ভারতনাট্যমের সবচেয়ে বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া 2008 সালে ছৌ নৃত্যের সাথে একসাথে
ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পায় এই ভারতনাট্যম। মজার ইতিহাস হচ্ছে ভারতনাট্যম আসলে মন্দিরের দেবদাসীর পরিবেশন করার জন্য করা হয়েছিল। ব্রিটিশ আমলে প্রায় হারিয়ে যেতে বসেছিল এই নৃত্য। রুক্মিণী দেবী একে পুনরুজ্জীবিত করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এবারে আসবো আমরা উত্তরপ্রদেশে, আগে ছিলাম তামিলনাড়ুতে। কত্থক উত্তর ভারতের একমাত্র শাস্ত্রীয় নৃত্য। ছবিতে দেখো শিল্পী ঘুরছেন, পোশাক ঘুরছে, নিচে পায়ে ঘুঙুরের ছবি আলাদা করে দেখানো হয়েছে, কারণ কত্থকের ঘুঙুর অনেক বিখ্যাত। 200টিরও বেশি ঘুঙুর পায়ে থাকে। এটার উদ্ভব কোথায়? ব্রজ ও আওয়াজ রাজ দরবার অর্থাৎ মুঘল আমলে বিকশিত হয়েছে। সঙ্গীত এখানে হিন্দুস্তানি। এটাই কত্থককে বাকি সব শাস্ত্রীয় নৃত্য থেকে আলাদা করে। অন্য সব দক্ষিণী নৃত্যে কর্ণাটকী সঙ্গীত, কিন্তু কত্থকে মাথায় রেখো হিন্দুস্তানি। পোশাক এর নাম হচ্ছে আংরাখা এবং পায়ে 200টিরও বেশি ঘুঙুর। যদি এখানকার বিখ্যাত শিল্পীদের কথা বলি তাহলে হবে বিরজু মহারাজ, ইনি ভারত রত্ন পেয়েছিলেন। এছাড়া সীতারা দেবী। ওকে, কত্থক এই শব্দটি এসেছে কথা থেকে, যার অর্থ গল্পকার। কত্থক শিল্পীরা নৃত্যের মাধ্যমে গল্প বলেন। 2021 সালে মধ্যপ্রদেশের মান্ডু উৎসবে 1270 জন শিল্পী একসাথে কত্থক পরিবেশন করে এবং এশিয়া বুক অব রেকর্ডসে নাম লিখেছিল। তাই ইন্টারেস্টিং ফ্যাক্টটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবারে চলে আসবো কেরালাতে, কথাকলি, তৃতীয় নৃত্য। এবার দেখো এই মুখের সাজ দেখে চিনতে পারছো? সবুজ মুখ, বিশাল মুকুট, লাল সাদা সাজ, এটাই কথাকলির সিগনেচার লুক। এই নৃত্য দেখলে মনে হয় যেন একটা জীবন্ত পুরাণ সামনে দাঁড়িয়ে। মূল গ্রন্থ হস্তলক্ষণ দীপিকা অর্থাৎ হাতের মুদ্রার বিস্তারিত বই। সঙ্গীত সোপানম, কেরালার মন্দির সঙ্গীত এটি। পোশাক বিশাল মুকুট যাকে বলে কিরিতম এবং সবুজ মুখসজ্জা যাকে বলে পাচ্ছা। মাথায় রাখো কিন্তু এগুলো। বিখ্যাত শিল্পী কালামণ্ডলম গোপী এবং কোট্টাক্কাল শিবরামন। কথাকলি, কথা অর্থাৎ গল্প, কলি অর্থাৎ নাটক বা খেলা, মানে নাটকীয় গল্প। এটি 1657 থেকে 1658 সালে কোট্টারাক্কর থাম্পুরানের রামানাথম থেকে উদ্ভূত। 2013 সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পায়। কথাকলিতে সবুজ মুখ মানে হচ্ছে মহৎ চরিত্র, যেমন রাম, যেমন কৃষ্ণ। কালো রং মানে অসুর চরিত্র এবং লাল রেখা মানে রাক্ষস। শুধু মুখ দেখেই বলতে পারবে চরিত্রকে। এবারে আসবো আমরা উড়িষ্যাতে। এখানে শিল্পী একটি অদ্ভুত সুন্দর ভঙ্গিতে দাঁড়িয়ে, মাথা একদিকে, কোমর অন্য একদিকে, আবার দেখো পা আরেক দিকে। এটাই ওড়িশির বিখ্যাত ভঙ্গি। মূল গ্রন্থ অভিনয় চন্দ্রিকা থেকে এসেছে। সঙ্গীত ওড়িশি সঙ্গীত। জয়দেবের গীত গোবিন্দ এই নৃত্যের প্রাণ। বিখ্যাত ভঙ্গি বলা হয় ত্রিভঙ্গ, মানে 3 জায়গায় বাঁক খাওয়া শরীরের ভঙ্গি। মাথা, বুক ও কোমর 3টে আলাদা দিকে ঝোঁকা। বিখ্যাত শিল্পী কেলুচরণ মহাপাত্র, ইনাকে উড়িষ্যার জনকও বলা হয়। এছাড়া সংযুক্তা পাণিগ্রাহী। উড়িষ্যায় এই নৃত্য প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। 1949 সালের পর জয়ন্তিকা অ্যাসোসিয়েশন এবং পণ্ডিত কবিচন্দ্র কালীচরণ পট্টনায়কের গবেষণায় এই নৃত্যটি পুনরুজ্জীবিত হয় এবং 1958 সালে এটি শাস্ত্রীয় মর্যাদা পায়। এবারে আসবো আমরা অন্ধ্রপ্রদেশে, কুচিপুড়ি। দেখো এখানে একজন পুরুষ ও একজন মহিলা একসাথে নাচছেন। এটাই হচ্ছে কুচিপুড়ির বিশেষত্ব। এটি যুগল নৃত্যের জন্য বিখ্যাত। উদ্ভব সিদ্ধেন্দ্র যোগী 1400 শতাব্দী কৃষ্ণলীলার উপর ভিত্তি করে তিনি এই নৃত্য তৈরি করেছিলেন। সঙ্গীত কর্ণাটকী। পোশাক
পুরুষ পরেন ধুতি আর মহিলা পরেন কাঞ্চুকি ও লঙ্গা। বিখ্যাত শিল্পী এখানে বেদান্তম সত্যনারায়ণ এবং যামিনী কৃষ্ণমূর্তি। কুচিপুড়ি 1961 সালে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পায়। কুচিপুড়িতে শিল্পীর মাথায় জলের পাত্র রাখা হয় এবং রেখে তারা নাচেন, এবং এই পাত্র থেকে এক ফোঁটা করে এক ফোঁটাও এই পাত্র থেকে জল পড়ে না দাদা। এই অসাধারণ ভারসাম্যই হচ্ছে কুচিপুড়ির নাচের সৌন্দর্য। এবারে আমরা চলে আসবো মণিপুরে। মণিপুরে দেখতে পাচ্ছ এখানে ছবিতে শিল্পী পরেছেন একটা বড় গোলাকার স্কার্ট, আর সাথে ঢোল বাজাচ্ছেন একজন পুরুষ শিল্পী। মণিপুরি দেখতে অনেক সুন্দর, যেন প্রকৃতির সেই নিজস্ব ছন্দ। এখানে মূল গ্রন্থ হচ্ছে গোবিন্দ লীলামৃত রাদার। বাদ্যযন্ত্র হচ্ছে পুং, মানে পুরুষ বাজাবেন ঢোল এবং করতাল। ওকে, কিন্তু মনে রেখো এই নৃত্যে কোনো সাধারণ করতাল কিন্তু নেই। পোশাক মহিলারা পরেন কুমিন, একটি নলাকার স্কার্ট। বিখ্যাত শিল্পীকার হচ্ছে গুরু বিপিন সিং এবং দর্শনা জাভেরি। মণিপুরি একমাত্র শাস্ত্রীয় নৃত্য যেখানে ঘুঙুর ব্যবহার করা হয় না। দেখেছো কোথাও ঘুঙুর ব্যবহার করা হয় না? কারণ প্রকৃতির প্রতি সম্মান দেখানোর জন্য কোনো তীব্র শব্দ ব্যবহার করা হয় না এই সঙ্গীতে। এর উদ্ভব লাইহারাওবা উৎসব থেকে। মণিপুরের ঐতিহ্যবাহী দেবতাদের পূজার উৎসব হিসাবে এই উৎসব বিবেচিত। এবারে চলে আসবো আমরা কেরালাতে, যেখানে আমরা পাবো মোহিনী অট্টম। এটি আমাদের কাছে সপ্তম নৃত্য। দেখো, সাদা ও সোনালি কাঁসাভূ শাড়িতে শিল্পী, কি অপূর্ব সরল সৌন্দর্য। আসলে কথা বলে যদি হয় আগুন, তাহলে মোহিনী অট্টম হলো জল, একটা তীব্র, আর এই মোহিনী অট্টম হচ্ছে কোমল। উদ্ভব ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে রাজা সাতি তিরুনালের পৃষ্ঠপোষকতায়। সঙ্গীত কর্ণাটকী বা সোপানম। পোশাক সাদা ও সোনালি কাঁসাভূ শাড়ি বলা হয়। এটি কেরালার ঐতিহ্যবাহী শাড়ি। বিখ্যাত শিল্পী গুরু গোপীনাথ এবং ভারতী শিবাজি। মোহিনী অট্টম, মোহিনী এবং অট্টম দুই শব্দের মিলন থেকে এসেছে। মোহিনী কথার অর্থ হচ্ছে জাদুকরী নারী, অট্টম কথার অর্থ হচ্ছে নৃত্য, অর্থাৎ জাদুকরী নৃত্য। পৌরাণিক কাহিনীতে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত রক্ষা করেছিলেন। সেই মোহিনীর নৃত্যই এই নৃত্যের অনুপ্রেরণা। এটি সম্পূর্ণরূপে লাস্য, অর্থাৎ অনুগ্রহ ও সৌন্দর্যযুক্ত রূপের উপর ভিত্তি করেই, কোনো তাণ্ডব বা তীব্রতা নেই। এবারে চলে আসবো আমরা আসামে। এখানে সত্রিয়া আমাদের অষ্টম এবং সর্বশেষ শাস্ত্রীয় নৃত্য। এখানে দেখো শিল্পী লাভ দিচ্ছেন সাদা ধুতি ও গামছায়। এই পোশাকই স্ত্রিয়া বা সত্রিয়ার পরিচয়। উদ্ভব শ্রীমন্ত শঙ্করদেব 1500 শতাব্দীতে। শঙ্করদেব শুধু নৃত্যই করতেন বা নৃত্যই তৈরি করেছেন তা নয়, তিনি ছিলেন আসামের মহান সাধক কবি, যিনি ভক্তি আন্দোলনের মাধ্যমে আসামকে একত্রিত করেছিলেন। যদি সঙ্গীত ও নাটকের কথা বলি, বোর গীত ও অঙ্কিয়া নাট। আর পোশাকটা হচ্ছে সাদা ধুতি ও গামছা। এখানে বিখ্যাত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন যতীন গোস্বামী ও শারদী সাইকিয়া। বিংশ শতাব্দী পর্যন্ত সত্রিয়া শুধুমাত্র আসামের বৈষ্ণব মঠ বা সত্র এর মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষ এটা দেখতেও পেতেন না। 15ই নভেম্বর 2000 সালে সত্রিয়া অষ্টম শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃতি পায়। এবারে এই টাইম লাইনটা পুরো পরীক্ষার জন্য মনে রেখো, মনোযোগ দিয়ে পড়ো। দেখো, উপরের সারিতে প্রথমে রয়েছে 1953তে ভারতনাট্যম, কথক, কথাকলি, অর্থাৎ একসাথে তিনটি নৃত্যই প্রথমে স্বীকৃতি পায় 1953 সালে। 1961 সালে পেল মণিপুরি এবং কুচিপুড়ি। 2000 সালে পেল সত্রিয়া। 2010 সালে ইউনেস্কো ট্যাগ পেল কথাকলি আর কালবেলিয়া ইত্যাদি। এবার নিচের সারিটা দেখো, যেখানে 1958তে উড়িষ্যি, 1970-এ মোহিনী অট্টম এবং 2008-এ ইউনেস্কো ট্যাগ। তো প্রথম তিনটে 1953,
ওড়িশি 1958, মণিপুরি ও কুচিপুড়ি 1961, মোহিনী অট্টম 1970, সত্রিয়া 2000, এই হচ্ছে শেষ, মানে একদম শেষে ইউনেস্কো ট্যাগ 2008 এবং 2010 এই ট্যাগটা। তাহলে এখানে তোমরা কি পেলে অ্যাকচুয়ালি? তো সঙ্গীত নাটক যদি আমরা দেখি এবারে একটু কিছু আরও কিছু পুরস্কার সংক্রান্ত দিকে আমরা চলে যাই, তাহলে এই আলোচনাটি পুরোপুরি হয়তো একেবারে কংক্রিট থাকবে। তো দেখো, প্রথমে বলবো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রথম প্রাপক কে ছিলেন? বালা সরস্বতী 1954 সালে। বালা সরস্বতী কে ছিলেন? ভারতনাট্যমের কিংবদন্তি শিল্পী, একটু আগে বলে এলাম, তাকে এই নৃত্যের মহামাতাও বলা হয়। দ্বিতীয় আসবো পদ্মবিভূষণ পুরস্কার, কে পেয়েছেন? রুক্মিণী দেবী অরুন্দল 1956 সালে প্রথম, এবং আরও কারা কারা পেয়েছেন তার মধ্যে হচ্ছেন সোনাল মানসিং 2003 সালে পদ্মবিভূষণ পেয়েছে। এবার আসবো যে সম্প্রতি সময়ে কারা এই পদ্ম পুরস্কার পেয়েছেন, যেমন 2023 সালে যতীন গোস্বামী, ওকে, তিনি সস্ত্রীয়া নৃত্যশিল্পী ছিলেন। এছাড়া পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গীতা মহালিক 2022 সালে, ওকে। এবারে আসবো যামিনী কৃষ্ণমূর্তিকে নিয়ে। যামিনী কৃষ্ণমূর্তি একমাত্র শিল্পী যিনি 3টি পদ্ম পুরস্কার পেয়েছেন, মানে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। তাহলে মাথায় রাখতে হবে যামিনী কৃষ্ণমূর্তির কথা, ওকে, এই তথ্যটা প্রায় আসে। এবারে আমরা চলে আসব কিছু, মানে আমরা ভুল করে থাকি পরীক্ষায়, যেমন পরীক্ষায় প্রশ্ন আসে ছৌ কি শাস্ত্রীয় নৃত্য? অনেকে বলেন হ্যাঁ, কারণ ছৌ ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, কিন্তু উত্তরটা হলো ছৌ ক্লাসিক্যাল ডান্স নয়, মাথায় রেখো, প্রথম ভুল তোমরা করতে পারো। দ্বিতীয়, কোন শাস্ত্রীয় নৃত্যে ঘুঙুর ব্যবহার করা হয় না? উত্তর অলরেডি আলোচনা করেছি, কথক, তাই না? এবারে আসবো, কথা বলছি মণিপুরি, আমি ভুল বললাম তোমাদেরকে, মণিপুরি হচ্ছে একমাত্র। এবারে আসবো নেক্সট, কোন শাস্ত্রীয় নৃত্যে হিন্দুস্তান সঙ্গীত ব্যবহার করা হয়? কোনটাতে? একমাত্র কথকে শাস্ত্রীয় নৃত্য এমন, যেটা উত্তর ভারতে, যেখানে হিন্দুস্তানি সঙ্গীত, বাকিতে ম্যাক্সিমাম জায়গায় কর্ণাটকি ব্যবহার করা হয়েছে। কথাকলিতে সবুজ যে মুখসজ্জা থাকে তার মানে কি? এর মানে হচ্ছে পাপাচা, মানে চরিত্র, যা মহৎ ও ঐশ্বরিক চরিত্রকে বোঝায়। ঠিক আছে, এই 4টি মাথায় রেখো। আরও অনেক প্রশ্ন আছে, আমি প্রশ্নের সময় আমি এমসিকিউ নিয়েও আমি এগুলোতে এই ক্লাসিক্যাল ডান্স নিয়ে আমি আলোচনা করব। একেবারে শেষে তোমাদের রিভিশনের জন্য নৃত্য, রাজ্য, কোন মূল গ্রন্থ এবং উৎসব ও স্থান, এগুলো আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে। আশা করি তোমরা এগুলো যদি একটু মন দিয়ে বা মনোযোগ দিয়ে করো, তাহলে অবশ্যই কোনো ভুল থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,